আসসালামু আলাইকুম সবাইকে। আজ শুরু করছি আমি আহমেদ তাসমিয়া, মিসির আলী সিরিজের লেখা হুমায়ুন আহমেদের ফ্রুট ফ্লাই। মিসির আলী সাহেবের পিটমোটা একটা ফাইল আছে। ফাইলের ওপর ইংরেজিতে লেখা আনসলভড। যেসব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি তার প্রতিটির বিবরণ। আমি কয়েকবার তার ফাইল উল্টে পাল্টে দেখেছি। কোনো কিছুই পরিষ্কার করে লেখা নেই, নোটের মতো করে লেখা। উদাহরণ দিই, একটি অমীমাংসিত রহস্যের নাম্বার 18, শিরোনাম হচ্ছে বিআরডি। বিআরডি কি জিজ্ঞেস করে জানলাম, বিআরডি হলো বেলারানী দাস। মিসির আলী রেখেছেন বয়স 13, বুদ্ধি 7, বটগাছ 100, বজ্রপাত 2, বিআরডি বটগাছ ইউনিয়ন, কপার অক্সাইড। আমি বললাম, যা লিখেছেন এর অর্থ কি? বয়স 13 বুঝতে পারছি, বেলারানী দাসের বয়স 13। বুদ্ধি 7-এর অর্থ কি? মিসির আলী বললেন, বুদ্ধি মাপার কিছু পরীক্ষা আছে, আইকিউ টেস্ট। এই টেস্ট আমার কাছে গ্রহণযোগ্য না। আইনস্টাইনের মতো মানুষ আইকিউ টেস্টে হাস্যকর নাম্বার পেয়েছিলেন। আমি নিজে এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দিই। সেই নাম্বারের সর্বনিম্ন হলো 1, সর্বোচ্চ 10। আমার হিসেবে বেলারানীর বুদ্ধি ছিল 7। আমি বললাম, আপনার হিসেবে আমার বুদ্ধি কত? মিসির আলী হাসতে হাসতে বললেন, 6-এর কাছাকাছি। তবে আপনি এতে আপসেট হবেন না। মানুষের গড় বুদ্ধি 5। তাছাড়া আপনি লেখক মানুষ, ক্রিয়েটিভ মানুষদের সাধারণ বুদ্ধি কম থাকে। আমি বললাম, আমার বুদ্ধি কম এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। বটগাছ 100 এর অর্থ কি? একটা বটগাছের কথা বলছি যার আনুমানিক বয়স ধরেছি 100 বছর। বজ্রপাত 2 মানে বটগাছে 2বার বজ্রপাত হয়েছিল, শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায়। বিআরডি বটগাছ ইউনিয়নটা ব্যাখ্যা করুন। বেলারানীর বাবা মা তার মেয়েটাকে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হিন্দুদের কিছু বিচিত্র আচার আছে, গাছের সঙ্গে বিয়ে তার একটা। এখন যদিও এই প্রথা নেই, তারপরেও বেলারানীর বাবা মা এই কাজটা করেছিলেন। কপার অক্সাইড কি? কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যোগ্য, সিইউ। গল্পটা বলুন। না। না কেন? কিছু কিছু গল্প আছে বলতে ইচ্ছে করে না, এটা সেরকম গল্প। সব গল্প জানানোর জন্য নয়। আমি আপনাকে কথা দিচ্ছি, এই গল্প আমি কোথাও লিখবো না, কাউকে বলবো না। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, না। তার না বলার বিশেষ একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তখন তাকে আর হ্যাঁ মানানো যায় না। আমি হাল ছেড়ে দিলাম। মিসির আলী বললেন, অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক না। এতে মানুষ কনফিউজড হয়ে যায়। ঘটনার ওপর নানান আধ্যাত্মিকতা প্রয়োগ করে চলে আসে ভূত প্রেত, সাধু সন্ন্যাসী। আমি বললাম, ভূত প্রেত তো বাদ দিলাম, সাধু সন্ন্যাসীরা তো আছেন, নাকি তাদের অস্তিত্বও আপনার অবিশ্বাস? মিসির আলী বললেন, অবিশ্বাস। ধর্ম হলো পরিপূর্ণ বিশ্বাস আর বিজ্ঞান হলো পরিপূর্ণ অবিশ্বাস। ধর্মের বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে, আর বিজ্ঞানের অবিশ্বাস কিন্তু পরীক্ষা নিরীক্ষার উপর বদলায়। কিছু কিছু অবিশ্বাস বিশ্বাসের রূপ নেয়। আপনি তো একজন সাইকোলজিস্ট, বিজ্ঞানী না। মিসির আলী বলেন, মানুষ মাত্রই বিজ্ঞানী, অবিশ্বাস করা তার নেচারের অংশ। সে জঙ্গলে হাঁটছে, একটা সাপ দেখলো, সে শুরু করলো অবিশ্বাস। দড়ি না তো, নাকি সাপ? আবার সে পথে হাঁটতে হাঁটতে একটা দড়ি দেখলো, শুরু করলো অবিশ্বাস। সাপ না তো, নাকি দড়ি? চা খাবেন? খাবো। ঘরে শুধু চা পাতা আছে, আর কিছুই নেই। লিকার চা চলবে? চলবে। মিসির আলী রান্নাঘরে ঢুকলেন এবং বের হয়ে এসে বলেন, চা পাতাও নেই, চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসি। আমি বললাম, রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে না, আপনার সঙ্গে নিরিবিলি গল্প করছি, এই ভালো। সময় রাত 8টা। আষাঢ় মাসের মাঝামাঝি বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসির আলীর ঘরের চাল টিনের। চালে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগছে। ঢাকা শহরে সেই অর্থে কখনো বৃষ্টির শব্দ কানে আসে না। শহরের কোলাহল বৃষ্টির শব্দ গিলে ফেলে। মিসির আলী বললেন, হাবলু মিয়ার গল্প শুনবেন? আমি বললাম, গল্পটা যদি আপনার আনসলভড খাতায় থাকে তাহলে শুনবো। আপনার মতো মানুষ রহস্যের কাছে ধরা খেয়ে গেছেন, ব্যাপারটা ইন্টারেস্টিং। মিসির আলী বললেন, হাবলু মিয়ার গল্প আমার আনসলভড ফাইলে আছে, 38 নম্বর। সব গল্পের নাম্বার আপনার মনে থাকে? তা থাকে। ফাইলটা নিয়ে আমি প্রায়ই বসি, রহস্যের কিনারা করা যায় কিনা তা নিয়ে ভাবি। এখনও হাল ছাড়িনি, হাল ধরে বসে আছি। অকল সমুদ্র, নৌকা কোন দিকে নিয়ে যাব বুঝতে পারছি না। হাবলু মিয়ার গল্পটা শুরু করুন। মিসির আলী গল্প শুরু করলেন। সাধারণত দেখা যায় শিক্ষকেরা ভালো গল্প বলতে পারেন না। তাদের গল্প ক্লাসের বক্তৃতার মতো শোনা যায়। তিনি গল্প শোনেন, কিছুক্ষণের মধ্যেই তার হাই ওঠে। এক পর্যায়ে শ্রোতা বলেন, ভাই বাকিটা আরেকদিন শুনবো, আজ একটা জরুরি কাজ পড়ে গেছে, না গেলেই নয়। মিসির আলী শিক্ষক গল্পকথকদের দলে পড়েন না। তার বর্ণনা সুন্দর। গল্পের কোন জায়গায় কতক্ষণ থামতে হবে তা তিনি জানেন। পরিবেশ এবং চরিত্র বর্ণনা নিখুঁত। আমার প্রায়ই মনে হয় মিসির আলীর মুখের গল্প সিডি আকারে বাজারে ছেড়ে দিলে ভালো বাজার পাওয়া যাবে।
যাই হোক, তার জবনিতেই গল্পটা বলার চেষ্টা করি। হাবলু মিয়ার বয়স কত বলতে পারছি না। তাকে জিজ্ঞেস করেছিলাম, সে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি মুখে বলল, জানি না স্যার, বাপ মা কিছু বইলা যায় নাই, মূর্খ পিতামাতা এইসব জানেও না, আপনি একটা অনুমান কইরা নেন। আমি অনুমান করতে পারলাম না, কিছু মানুষ আছে তাদের বয়স বোঝা যায় না। হাবলু মিয়া সেই দলের। তার বয়স 25 হতে পারে, আবার 40 হতে পারে। অতি রুগ্ন মানুষ, খপ খপ কাশি লেগেই আছে। গায়ের রং একসময় ফর্সা ছিল, রোদে পুড়ে রং জ্বলে গেছে। মাথা সম্পূর্ণ কামানো, গায়ে কড়া নীল রঙের পাঞ্জাবি। পরনের লুঙ্গির রং একসময় খুব সম্ভবত সাদা ছিল, ময়লার আস্তর পরে এখন ছাই বর্ণ। পায়ে চামড়ার জুতা, জুতা জোড়া নতুন, চকচক করছে। লোকটার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, গাঁজা খাওয়ার অভ্যাস আছে? হাবলু মিয়া আবার দাঁত বের করে হাসি মুখে বলল, জি স্যার। আজ খেয়েছেন? যে না, দিনে খাই না, সব কিছুর নিয়ম আছে। গাঁজা খাইতে হয় সূর্য ডোবার পরে, চরস খাইতে হয় দুপুরে। লেখাপড়া কিছু করেছেন? ক্লাস 5 পর্যন্ত পড়ছি। ক্লাস 5 পাশ করার ইচ্ছা ছিল। একদিন হেড স্যার বললেন, তোর আর লেখাপড়া লাগবে না, তুই চলে যা। চলে যেতে বললেন কেন? সেইটা ওনারে জিজ্ঞাই নাই। শিক্ষক মানুষরা তোর জিজ্ঞাসা করা যায় না, ওনাদের কথা মান্য করতে হয়, ওনাদের আলাদা মর্যাদা। আপনার পায়ের জুতো জোড়া তো নতুন মনে হচ্ছে। হাবলু মিয়া আনন্দিত গলায় বলল, চুরির জুতা স্যার, আমি নিজেই চুরি করছি। কিভাবে চুরি করছি শুনলে মজা পাবেন স্যার, বলবো? বলুন। আমারে স্যার তুমি কইরা বলবেন? হ্যাঁ, আমি অতি নাদান লোক, আপনার নাকে সর্দির যোগ্য না। তার চেয়েও আদম জুতা চুরির গল্পটা কি স্যার শুরু করবো? শুরু করো। জুম্মার নামাজ শুরু হয়েছে, আমি সোভান মসজিদের কাছে। রাস্তা বন্ধ করে নামাজ শেষ সারিতে দেখি এক লোক তার সামনে নয়া জুতা রেখে নামাজ পড়তেছে। আমি তার সামনে থেকে জুতা জোড়া নিলাম। সে নামাজের মধ্যে ছিল বইলে আমারে কিছু বলতে পারলো না। একবার তাকাইলো, আমি যাইরা দৌড় দিলাম। আমার ভাগ্য ভালো, জুতা জোড়া ভালো ফিটিং হয়েছে। চুরির জুতা ফিটিংয়ে সমস্যা। জুতা কি প্রায় চুরি করো? যে একাধ মসজিদে যাই। বনানী মসজিদ থেকে এক জোড়া স্যান্ডেল চুরি করছিলাম। বিলাতি জিনিস, 200 টাকায় বিক্রি করছি। এখন আফসোস হয়। আফসোস হয় কেন? নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারতাম, স্যান্ডেলে আরাম বেশি। একটু পানের ব্যবস্থা কি করা যায় স্যার? জর্দা লাগবে না, জর্দা আমার সঙ্গে আছে। গোপাল জর্দা ছাড়া অন্য কোনো জর্দা আমার মুখে রুচছে না। দিনে কয়টা করে পান খাও? তার কি স্যার হিসাব আছে? ভাতের হিসাব থাকে, দৈনিক 2 কি 3 বার। পান এবং চা, এই দুইয়ের হিসাব নাই। পানের ব্যবস্থা করছি। এখন বলো, তুমি যে জুতা চুরি করো খারাপ লাগে না? খারাপ লাগে না স্যার, মজা পাই, ইন্টারেস্ট পাই। বাইসা থাকতে হলে ইন্টারেস্ট লাগে। ঠিক বলছি না স্যার? পানের ব্যবস্থা তো স্যার করেন নাই, অস্থির লাগতেছে। সে পান ছাড়ে খানিকটা জর্দা মুখে দিয়ে চিবোতে লাগলো। হাবলু মিয়ার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টা এখন পরিষ্কার করি। তাকে পাঠিয়েছে আমার এক ছাত্র। হাবলু মিয়ার নাকি অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতা আছে। সে যে কোনো ফলের নাম বললেই 2 হাত মুষ্টি বন্ধ করে মুঠি করলেই সে ফল হাতে দেখা যায়। যে মুষ্টি বন্ধ করে ফল আনতে পারে সে পানও আনতে পারে। পানটা কেন আনছে না বুঝলাম না। আমি আমার ছাত্রের কথায় কোনো গুরুত্ব দিইনি। সহজ হাত সাফাই বোঝা যাচ্ছে। যেসব ফলের নাম চট করে মানুষের মাথায় আসে সেই সব ফল বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়, যথাসময়ে বের করা হয়। ব্যাপারটা আরও পরিষ্কার করে বলি। একজন বুজরুক আমাকে বলল, স্যার যে কোনো একটা ফুলের নাম বলুন, যে ফুলের নামই বলবেন সেই ফুল আমি পাঞ্জাবির পকেট থেকে বের করে দেবো। আমি বললাম, দুপুরমণি ফুল, তুমি বের করো। সে বলল, স্যার পারলাম না, দুপুরমণি ফুলের নামই শুনি নাই, আজ প্রথম শুনলাম। আমি বললাম, তোমার পাঞ্জাবির পকেটে আছে গোলাপ ফুল, তুমি এই খেলাটা গোলাপ ফুল দিয়েই দেখাও, কারণ 10 জন মানুষের মধ্যে 7 জনই বলবে গোলাপ ফুলের কথা। বুজরুক মাথা চুলকে বলল, স্যার সত্য বলছেন, মাটি খাই। তবে স্যার শুধু গোলাপ রাখি না, রজনীগন্ধাও রাখি। আজকাল অনেকেই রজনীগন্ধার কথা বলে। যাই হোক, আমাদের হাবলু মিয়াকে আমি সেই দলেই ফেলেছি। লোকটার চোখই বলে দিচ্ছে সে মহাধূর্ত। অনেককে ধোকা দিয়ে এখন এসেছে আমার কাছে। ঘরে পান ছিল না, দোকান থেকে পান এনে নিয়ে তাকে দিয়েছি। 2 খিলি পান একসঙ্গে মুখে পড়ে সে জড়ানো গলায় বলল, স্যার কি খেতে চান বলেন, এনে দিই। সে হাত মুচড়ি করলো। আমি বললাম, একটা আখরোট এনে দাও। হাবলু মিয়া বিস্মিত গলায় বলল, আখরোট কি জিনিস? এক ধরনের বাদাম, জীবনের স্যার নাম শুনি নেই। আমি বললাম, আমাকে তাহলে খাওয়াতে পারছো না? হাবলু মিয়া বললাম, কেন পারবো না স্যার, আপনি খাবেন, সাথে আমিও একটু খাওয়া দেখবো। তবে স্বাদ পাবো বইলা মনে হয় না। পান জর্দা খায় জিব্রা নষ্ট, যাই খায় ঘাসের মতো লাগে। একবার নেত্রকোনার বালিশ মিষ্টি খাওয়ার শখ হলো, খায় দেখি সেটাও ঘাসের মতো।
মিষ্টির বংশ নাই আমার কাছে এখন, চিনি যা লবণতা। কথা শেষ করে হাবলু মিয়া হাতের মুঠি করলো। তার হাতে দুটি আখরোট। সে বিস্মিত হয়ে আখরোট দেখছে। আমি মোটামুটি হতভম্ব। হাবলু মিয়া বলল, জিনিসটা ভাঙে কেমনে? দাঁত দিয়া? হাবলু মিয়া কামড়া কামড়ি শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আখরোটের শক্ত খোসা ভাঙলো। হাবলু মিয়া বাদাম ভেঙে মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, কোনো স্বাদ নাই, শুকনা খড়ের মতো। আমি বললাম, এখন গিয়ে অন্য কোনো ফল আনা যাবে? হাবলু মিয়া বলল, অবশ্যই। ফলের নাম বলেন। তবে স্যার, হাতের মুঠার চেয়ে বড় ফল হইলে পারবো না। তরমুজ পারবো না, কলা পারবো না। আমি বললাম, আম আনতে পারবে? ছোট সাইজের আম তো আছে। আম পারবো, আম অনেকবার আনছি। হাবলু মিয়া দুই হাত ডান হাতের ওপর বাম হাত রেখে মুঠির মতো করলো। চোখ বন্ধ করলো। সামান্য ঝাঁকি দিয়ে মুঠি খুললো। আম সেখানে আছে। সে আমার হাতে আম দিয়ে বললো, আম খেয়ে দেখেন স্যার, মিষ্টি আছে কিনা। মধুর মতো মিষ্টি হওয়ার কথা, মাঝে মাঝে টকও হয়। একবার একটা আম আইছে, কাক দেশান্তরি আম, এমন টক যে কাক খাইলে দেশান্তরি হবে। স্যার, আমার খেলা দেখে কি খুশি হয়েছেন? খুশি হয়েছি। এটা কি কোনো খেলা? স্যার, দুনিয়াটাই তো একটা খেলা, বিরাট খেলা, ক্রিকেট খেলা। কেউ কেউ সেঞ্চুরি করতেছে, কেউ আমার মতন শূন্য পায় আউট, আবার কেউ কেউ আছে ব্যাটিং করার সুযোগই পায় না, না খাইলে ওই আউট। ফলগুলো আসে করতে? স্যার, বললাম না খেলা, খেলার মাধ্যমে আসে। খেলছে কে? সেটা তো স্যার বলতে পারবো না, জ্ঞান বুদ্ধি নাই। ক্লাস 5 পাস করার শখ ছিল, পারলাম না। ঘরে কি ছুরি আছে? ছুরি দিয়ে কি করবে? আমটা কাইটে একটা ছোট পিস খায়া দেখতাম, মিষ্টি কিনা। যদিও মন বলতেছে মিষ্টি, তাই মনের কথা বনে যায়। আমি ছুরি আনলাম, এক পিস হাবলু মিয়া খেলো, এক পিস আমি খেলাম। আম মিষ্টি, কড়া মিষ্টি। হাবলু মিয়া আনন্দিত গলায় বলল, ইজ্জত রক্ষা হয়েছে। আম মিষ্টি, টক হইলে আপনার কাছে বেইজ্জত হইতাম। স্যার, ইজাজত দেন, উঠি। আরেকবার আসতে পারবে? কেন পারবো না? যে দিন বলবেন সেদিন আসবো, শুক্রবারটা বাদ দিয়ে। ওই দিন জুতা চুরি করি। স্যার, কিছু খরচ কি দেবেন? খেলা দেখালাম, এই জন্য খরচ। তোমার এই খেলা দেখিয়ে তুমি টাকা নাও? যে নেই, আমার কোনো দাবি নাই, যে যা দেয় তাই নেই। সবচেয়ে বেশি কত পেয়েছো? 500 একবার পাইছিলাম। স্যারের নাম ভুইল্লা গেছি। মুসল্লি মানুষ, নুরানি চেহারা। সেই মুরব্বী ভাবছে আমি জিনের মাধ্যমে আনি, আমি শিকার যাইছি। তার ভাবনা সে ভাববে, আমার কি? মুরব্বী বলল, হাবলু মিয়া, তোমার কি জিন আছে? আমি বললাম, যে স্যার, আপনার দোয়া আছে। মুরব্বী বললো, জিন কয়টা? আমি বললাম, 2টা, একটা মা দিয়া, একটা মর্দ। মর্দটার নাম জাহেল, ফল ফ্রুট সেই আনে। মুরব্বী আমার কথা বিশ্বাস পাইছে, আমার বকশিস দিছে 500 টাকা। আমি বললাম, তুমি জিনের মাধ্যমে আনো না? যে না। কিভাবে আনো? স্যার, আপনারা তো বলছি এটা একটা খেলা। খেলাটা তোমাকে কে শিখিয়েছে? নিজে নিজেই শিখছি। কিভাবে শিখলাম সেটা শোনেন। ফার্ম গেটের সামনে দিয়ে যাচ্ছি, দেখি এক লোক পেয়ারা বিক্রি করতেছে। হাতে টাকা নেই, টাকা থাকলে কিনতাম। হঠাৎ কি মনে করে হাত মুঠা করলাম, মুঠা খুলে দেখি পেয়ারা। স্যার, কিছু খরচ কি দিবেন? যা দিবেন তাতেই খুশি, 50, 100, 200। আমি তাকে 1000 টাকা দিলাম। 500 টাকার নোট দুটো পেয়ে সে হতভম্ব। সে বলল, পরের বুধবার। তাকে বললাম পরের বুধবার আসতে। সে বলল, সকাল 10টা বাজার আগে বান্দা হাজির থাকবে। যদি না থাকি তাইলে মাটি খাই, কব্বরের মাটি খাই। আমি বললাম, ফল ছাড়া অন্য কিছু আনতে পারো না? হাবলু বলল, যে না। চেষ্টা করে দেখেছো? অনেক চেষ্টা নিয়েছি, লাভ হয় নাই। একবার জর্দার শর্ট হইলেও হাতে নাই পয়সা, জর্দা কিনতে পারি না, জর্দা বিনা পানও খাইতে পারতাছি না, শরীর কষা হয়ে গেছে। তখন অনেকবার হাত মুঠা করলাম, মনে মনে বললাম, আয় জর্দা আয়। মুঠা খুললে দেখি কিচ্ছু নাই, সব ফক্কা। মিসির আলি থামলেন। আমি বললাম, ওই লোক উপস্থিত থাকলে ভালো হতো। হাত মুঠি করতো, বাগানের ফ্রেশ চা চলে আসতো, চা খাওয়া যেত। এমন জমাট গল্প চা ছাড়া চলে না। ঘরে ফ্লাক্স আছে, ফ্লাক্স দিন আমি দোকান থেকে চা নিয়ে আসছি। মিসির আলি বললেন, চা আনতে হবে না, চা চলে আসবে। আমি বললাম, শূন্য থেকে আবির্ভূত হবে হাবলু মিয়ার মতো? মিসির আলি বললেন, না, চা সিঙ্গাড়া বাড়িওয়ালা পাঠাবেন। একটা বিশেষ দোকানের চা সিঙ্গাড়া তার খুব পছন্দ। প্রায় গাদাখানে কিনে আনেন, আমাকে পাঠান। তাকে সিঙ্গাড়ার ঠোঙা নিয়ে এইমাত্র বাসায় ঢুকতে দেখলাম। মিসির আলির কথা শেষ হবার আগেই একটা কাজের ছেলে ফ্লাক্স ভর্তি চা এবং 6টা সিঙ্গাড়া নিয়ে ঢুকলো। সিঙ্গাড়া সাইজে ছোট, অসাধারণ স্বাদ। যে দোকানে এই সিঙ্গাড়া তৈরি হয় তার কোটিপতি হয়ে যাওয়ার কথা। আমি চা খেতে খেতে বললাম, তারপর?
বুধবার ওই লোক এলো? না। কবে এসেছিল? আর আসেইনি। বলেন কি? আমার ধারণা মারা গেছে। পত্রিকায় একটা নিউজ পড়েছিলাম, মুসল্লিদের হাতে জুতা চোরের মৃত্যু। সেই জুতা চোর যে আমাদের হাবলু মিয়া, তাতে সন্দেহ নেই। আমি বললাম, আপনি তো গল্পের শেষটা জানতে পারলেন না। না, গল্প কি এখানেই শেষ? এখানে শেষ না, কিছুটা বাকি আছে। আর কি বাকি থাকবে? গল্পের যে কথক সেই তো মৃত, গল্পের আর কি বাকি থাকবে? মিস্টার এ বলে, নামটা তো আছে, পাখি চলে গেছে, কিন্তু পাখির পালক তো ফেলে গেছে, আমটা হলো সেই পাখির পালক। আমি বললাম, পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে আপনি কি করলেন? মিসির আলী বলেন, আমি একজন ম্যাজিশিয়ানের সাথে যোগাযোগ করলাম। আম তৈরি হয়তো ম্যাজিকের কোনো গোপন কৌশল আছে যা আমার জানা নেই। আটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম। সেখানে ম্যাজিশিয়ান ফুলের টবে একটা আমের আঁটি পুঁতলেন, রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল আম গাছের চারা বের হয়েছে। আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল সরালেন, দেখা গেল গাছ ভর্তি আম। এই ধরনের কোনো কৌশল কি হাবলু মিয়া করেছেন? আমার ম্যাজিশিয়ান বন্ধু আমের পুরা ঘটনা শুনে বললেন, হিপনোটিক সাজেশন হতে পারে। হিপনোটিক সাজেশন মাঝে মাঝে এত গভীর হয় যে সামান্য মাটির দলাকে আম বা অন্য কোনো ফল মনে হতে পারে। হিপনোটিস্ট যদি বলেন আমটা মিষ্টি, তাহলে মাটির দলা মুখে দিলে তা মিষ্টি লাগবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা টক, তাহলে মাটির দলার স্বাদ হবে টক। তবে এই অবস্থা বেশি সময় থাকবে না। ট্রেন্স অবস্থা কেটে গেলে মাটির দলাকে মাটির দলাই মনে হবে। আমাকে দেওয়া আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না, আমি রইল। তৃতীয় দিনে আমি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করলাম। সেটা কি? মিসির আলী বললেন, ফ্রুট ফ্লাই সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? আমি বললাম, পাকা ফলের উপর যেসব ছোট ছোট পোকা ওড়ে, আপনি তার কথা বলছেন? মিসির আলী বললেন, হ্যাঁ। এরা 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ লম্বা, চোখ লাল, শরীরের প্রথম অংশ লালচে, শেষ অংশ কালো। পাকা ফল যা ফার্মেন্টেড হচ্ছে তার উপরে এরা ডিম পাড়ে। একটি স্ত্রী ফ্রুট ফ্লাই 500 মতো ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় 1 সপ্তাহ। আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে 3 দিন পরও আমের উপর কোনো ফ্রুট ফ্লাই উঠছে না, অর্থাৎ আমের পচন ধরছে না। যে সময়ের কথা বলছি তখন আমের সিজন না, তবে ফল চাষে হয়তো বড় ধরনের কোনো বিপ্লব হয়েছে। সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায়। আমি বাজার থেকে একটা পাকা আম কিনে এনে রাখলাম, জাদুর আম থেকে 1 ফুট দূরে সেটা রাখলাম। 1 ঘন্টা পার হবার পরেই আমার কেনা আমকে ঘিরে ফ্রুট ফ্লাই উড়াউড়ি শুরু করলো। এরা কেউ জাদুর আমের কাছে গেল না। মিসির আলী বড় বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, গল্প কি শেষ? মিসির আলী বললেন, একটু বাকি আছে। আজই শুনবেন নাকি অন্য একদিন আসবেন? বৃষ্টি থেমে গেছে, এখন চলে যাওয়াই ভালো, রাত অনেক হয়েছে। আমি বললাম, শেষটা শুনে যাব, তার আগে না। মিসির আলী বললেন, অ্যান্টার্কটিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছিল। 1995 সালে নাসার জনসন স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা সেই উল্কা পরীক্ষা করেন। উল্কার নাম্বার হচ্ছে ALLT 84001। আমি বললাম, নাম্বার মনে রাখলেন কিভাবে? মিসির আলী বললেন, জাদুর আম নিয়ে গবেষণা করতে গিয়ে আমার এইসব জানতে হয়েছে। আমার আনসলভড খাতায় উল্কার নাম্বার লেখা আছে। আমি বললাম, উল্কার সঙ্গে আপনার জাদুর আমের সম্পর্ক কি? মিসির আলী বললেন, ঘটনাটা বলে শেষ করি, তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কিনা। বলুন। বিজ্ঞানীরা সেই উল্কার কিছু অর্গানিক অণু পেলেন, জটিল কোনো অণু না, পলিসাইলিক অরমেটিক হাইড্রোকার্বন। বিজ্ঞানীরা ঘোষণা করলেন অণুগুলো পৃথিবী নামক গ্রহের না, গ্রহের বাইরের, কারণ এরা ছিল ল্যাবরেটরি। পৃথিবী নামক গ্রহের সব অর্গানিক অণু হয় ডেক্সট্রোটর, অর্থাৎ প্লেন পোলারাইজ রাইট, এরা ডান দিকে ঘুরোয়। বিজ্ঞানীরা অতি সহজ একটা পরীক্ষা থেকে বলতে পারেন কোনো বস্তু পৃথিবীর নাকি পৃথিবীর বাইরের। আমি বললাম, আমটি আপনি পৃথিবীর না পৃথিবীর বাইরের এই পরীক্ষা করলেন? মিসির আলী বললেন, এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই, তবে আমি আমের শ্বাস সিল করা কৌটায় ইতালির অ্যাস্থন ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম।
তারা জানালেন এই ফলটির রস ল্যাবরেটরি, অর্থাৎ এর অরিজিন পৃথিবী নামক গ্রহ না। বলেন কি? মিসির আলি বললেন, একটা ছোট্ট পরীক্ষা অবশ্য আমি নিজেই করলাম। একটা টবে খুব যত্ন করে আমের আঁটিটা পুঁতলাম, সেখান থেকে গাছ হয় কিনা সেটা দেখার ইচ্ছা হয়েছিল। মিসির আলি বললেন, সেটা বলবো না, কিছু রহস্য থাকুক। রহস্য থাকলেই গল্পটা আপনার মনে থাকবে। মানুষ রহস্যপ্রিয় জাতি, সে শুধু রহস্যটাই মনে রাখে, আর কিছু মনে রাখতে চায় না। শেষ হলো আজকের গল্প, যার নাম ছিল ফ্রুট ফ্লাই। লিখেছেন হুমায়ুন আহমেদ। আল্লাহ হাফিজ সবাইকে।